একটা জেনারেল যে হোস্ট রেসপন্স সেটাই হলো আমার ইননেট ইমিউনিটি। So it might be a non-specific indicator degree of resistance to the infection is in general might be a specific, কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক ইননেট ইমিউনিটি হয়, সেটা আমরা ডিসকাস করব কোথায় রেজিস্ট্যান্স টু এ পার্টিকুলার প্যাথোজেন ইজ কনসার্নড। মানে কিছু কিছু ক্ষেত্রে ইননেট ইমিউনিটিতেও স্পেসিফিক হয়, যেমন স্পেসিস স্পেসিফিক ইমিউনিটি, ইননেট ইমিউনিটি। মানে ধরো অ্যানথ্রাক্স, অ্যানথ্রাক্সের আমরা নাম শুনেছি। অ্যানথ্রাক্স হিউম্যানদের অ্যাটাক করতে পারে, বাট নট চিকেনস। ঠিক আছে, তাহলে ওদের এমন কিছু সাবস্টেন্স রয়েছে, তাহলে সেই ভাইরাস অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়াটা আমার কি করছে না, চিকেনদের অ্যাটাক করতে পারছে না। তো দিস ইজ কল ইন, আমরা ওদের আলাদা আলাদা করে ভ্যাকসিন দিয়েছি, চিকেনদের দিইনি, তাহলে কি করে থাকছে? বিকজ দিস স্পিসিস হ্যাভ সাম কাইন্ড অফ ইমিউন রেসপন্স টু প্রোটেক্ট দ্য অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়া পার্টিকুলারলি। সো দিস ইজ কল স্পেসিস ইমিউনিটি। স্পেসিস টু স্পেসিস ভ্যারিজ করে। মানুষের কোনো একটা ব্যাকটেরিয়া যেটা করতে পারে সেটা আমার অন্যদের নাও করতে পারে। তাহলে রেজিস্ট্যান্স টু প্যাথোজেন শোন বাই অল মেম্বার্স অফ এ পার্টিকুলারলি স্পিসিস। যেমন এখানে আমরা এক্সাম্পল দিয়েছি হিউম্যান ভার্সেস চিকেন। নাও রেশিয়াল ইমিউনিটি, আমাদের এখানকার যে রেস ইন্ডো পপুলেশন, আমরা আর্জিও থেকে বলি এসছি, আমাদের যে পপুলেশন একটা ব্ল্যাক নিগ্রো পপুলেশন, তার রেস আলাদা, তাই তো? Within a species, different races may show different susceptibility to infections. যেমন জেনেটিক রেজিস্ট্যান্স টু প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম ম্যালেরিয়া রেজিস্ট্যান্স ইন আফ্রিকা। ফ্যালসিফেরাম ম্যালেরিয়া দেখা গেছে আফ্রিকাতে, ওখানে ওদের রেজিস্ট্যান্স অনেক বেশি। এগুলোর কারণ আমরা সবসময় অনেক সময় জানি না, ইজ অল অ্যাবাউট জিনস। কিছু জেনেটিক ফ্যাক্টরস হয়তো সেটাকে ডিটারমাইন করছে। স্পিসিসেও তাই, আমাদের রেসেও তাই। নেক্সট ইজ আ ইন্ডিভিজুয়াল ইমিউনিটি। এভরিওয়ান, আমাদের সবসময় যেমন মানুষের 5টা আঙুল যেমন ডিফারেন্ট, প্রত্যেকের বডি টাইপ, ফুড হ্যাবিট, তার জিন্স, তার মা বাবা থেকে আমরা কি পেয়েছি প্রত্যেকটা আলাদা, তাই তো? সেই রকম এভরি ইন্ডিভিজুয়াল, আজকে যার যত ইমিউনিটি কম মানে আমরা এবারে সার্টেন কিছু ফ্যাক্টরস রয়েছে। একটা তো জেনেটিক ফ্যাক্টরস রয়েছে, আর একটা হলো তোমার ফুড হ্যাবিটস। তুমি প্রতিদিন রাত্রেবেলা একটা করে চিকেন বার্গার খাও, সকালে ঘুম থেকে উঠে লুচি পরোটা খাও, দুপুরবেলা হচ্ছে আবার একটা করে একটা চিকেনের লেগ পিস ফ্রাইড আইটেমস খাও, আর একজন হচ্ছে কিছু ভেজিটেবলস খায়, বয়েলড ফুডস খায়, আর বেশি করে হচ্ছে তোমার প্রোটিন, হাই প্রোটিন ডায়েট নেয়। তাহলে দিস পারসন হ্যাভিং অলরেডি কি হায়ার ইমিউন রেসপন্স, ইননেট ইমিউনিটি ওর অনেক বেটার হবে, ওর টোটাল প্রোটিন অনেক বেটার হবে, ওর নিউট্রোফিলস গুলো মোর অ্যাক্টিভ হবে। একটা ডায়াবেটিস পেশেন্ট, তার নিউট্রোফিল ইজ নট দ্যাট কাইন্ড অফ অপটিমাম লেভেল। একটা নর্মাল হেলদি ইন্ডিভিজুয়াল যে ডেইলি ওয়ার্কআউট করে, যার ফুড হ্যাবিট ভালো, যার কোনো ক্রনিক ডিজিজ নেই, তার নিউট্রোফিল অনেক বেটার হবে। আর এদের যে কোনো ক্রনিক ডিজিজেস পেশেন্টদের কিন্তু আস্তে আস্তে যে কোনো নিউট্রোফিলস বা ইচ অ্যান্ড এভরিথিং, বা যারা অনেকদিন ক্রনিক স্টেরয়েডসে আছে, রিউমাটয়েড আর্থারাইটিস পেশেন্টস, তো তাদের কিন্তু সেই লেভেলের হবে না। ফলে একটা ইনফেকশনস হলে এ যতটা বেশি ভুগবে, সে ততটা ভুগবে না। ফলে ইন্ডিভিজুয়ালস ম্যাটার করে। Homozygous twin exhibit similar resistance susceptibility to leprosy and tuberculosis. Such correction is not seen in heterozygous twins. মানে একই রকম পেশেন্টস, মানে দেখতে যারা টুইন, তাদের সাথে হেটারোজাইগাস, এটাই আমরা গ্রসলি বললাম। ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ ডিফারেন্ট এক্সেপ্ট হোমোজাইগাস টুইন্স, তারা অনেকটা একই রকম হয়।
ঠিক আছে? আর যত আজকে ডাক্তারদের বলে নাকি রোগ জ্বালা কম হয়, কেন? বিকজ অফ এক্সপোজার। আমাদের এত এত পেশেন্ট দেখতে দেখতে ক্রনিক্যালি আমরা এক্সপোজড হই বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া। আমাদের একটা বডির মধ্যে সবসময় একটা অ্যাডাপটিভ ইমিউন রেসপন্সটা আস্তে আস্তে গ্রো করতে থাকে। তার সাথে এইগুলো ম্যাটার করে, ফুড হ্যাবিট ম্যাটার করে, তোমার ওবেসিটি আছে কিনা ম্যাটার করে, তোমার লাইফস্টাইল ম্যাটার করে, শুধু ওইটা বললে হবে না। তো এত কিছুর ওপরে ইননেট ইমিউনিটি আমার ডিপেন্ড করছে। না ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ইননেট ইমিউনিটি, এইবার যে আমরা ইন্ডিভিজুয়ালস গুলোকে নিয়ে কথা বললাম, কি কি ডিপেন্ড করছে? ফার্স্ট হচ্ছে এজ। In fetus, immune system is immature and old age there is a gradual wasting of immune systems. যত ছোটবেলা থেকে শুরু করব একটা, যদি আমি ধরি, আর একটা হলো প্রান্তিক এজ, দুটো ক্ষেত্রে ইমিউন সিস্টেমটা ধীরে ধীরে উইক হয়ে পড়ে। হরমোনাল enhanced susceptibility to infections such as diabetes mellitus, hypothyroidism in adults, adrenal dysfunction. Already আমি ওটা already discussed. Nutrition, malnutrition speeds to bacterial infections. Both humoral and cell mediated immune response are reduced in malnutrition, as well as obesity. Obesity is also disease. If you have a central obesity, তাহলেও তোমার কিন্তু innate immunity ম্যাটার করবে না। কারা কারা পার্টস নিচ্ছে, এইগুলো কিন্তু কোশ্চেন আসে, আর এরকম ছোট ছোট করে পয়েন্টগুলো করে লিখতে হবে। এই স্লাইডটা কিন্তু আমার এতে নেই, তোমার শাস্ত্রীর নয়, ছোট ছোট করে পয়েন্ট আর এক্সাম্পলস গুলো লিখে রাখতে পারো। খুব ভালো স্লাইডস ফর রাইট আ লং কোশ্চেন। ওকে, নাও এপিথেলিয়াল সারফেস, হাউ ইননেট ইমিউনিটি ওয়ার্কস। স্কিন, প্রথমেই আমাদের যেটা আছে সেটা হলো স্কিন, বা স্লাইডটা এখানেই দেওয়া আছে, তোমরা পরে নিয়েও নিতে পারো, নো ইস্যু। The skin is our big organ. It acts as a mechanical barrier to microorganisms and provide bactericidal secretions. Resident microflora of skin and mucous membrane surface help to prevent colonizations by pathogens. Alterations of normal resident flora may lead to invasions of extraneous microbe and thus causing serious disease. যেমন আমাদের সারা শরীরে প্রচুর নর্মাল ব্যাকটেরিয়া থাকে, তারাও হচ্ছে আমার বাকি সারফেস আদার্স মাইক্রো নর্মাল কলোনাইজেশন নিয়ে আমরা অনেক ডিসকাস করেছি। তো স্কিন ইজ আ ফার্স্ট লেয়ার অফ প্রোটেকশনস অফ ইননেট ইমিউনিটি। অ্যান্ড এপিথেলিয়াল সারফেসের নেক্সট কে পার্ট আসছে রেসপিরেটরি ট্র্যাক্ট। সেখানে আমাদের ইনহেল পার্টিকলস আর অ্যারেস্টেড ইন নাজাল প্যাসেজ অন ময়েস্ট মিউকাস মেমব্রেন। আমাদের সিলিয়া থাকছে, তাই তো? যে কোনো মিউকোসাল সারফেসে যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াল প্যাথোজেন when try to enter through the aerosols or by nasal routes, তখন হচ্ছে আমার মিউকাস মেমব্রেনস সে অনেক সিলিয়ারি মেকানিজমস থাকে, সেইখানে ওরা ট্র্যাপিং করে। সো দ্যাট পার্ট অ্যাক্ট অ্যাজ এ ইনিশিয়াল হোস্ট ডিফেন্স অ্যাজ এ ইননেট ইমিউনিটি। আমাদের কাশি হয় তো নর্মালি, সেটা যেমন একটা রিফ্লেক্স থাকে, যে কোনো একটা পার্টিকলস সেটাকে সিলিয়াগুলো আস্তে আস্তে বাইরে বার করে দেয়, এরকম মাইক্রো অর্গানিজমসরাও সেরকম অনেকটা একই কাজ করে। মিউকাস মেমব্রেন অ্যাক্ট অ্যাজ এ ট্র্যাপিং মেকানিজমস হেয়ার লাইক সিলিয়া propels the particulars towards the pharynx where it swallowed and cough out. আমাদের pharynx and পুরো রেসপিরেটরি ট্র্যাক্ট জুড়ে জিনিসটা থাকে। কাফ রিফ্লেক্স অ্যাক্ট অ্যাজ এ ডিফেন্স মেকানিজম। নাও ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, তাহলে স্কিন হলো, রেসপিরেটরি ট্র্যাক্ট হলো, নাও ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। Mouth processes saliva which has an inhibitory effect of many microorganisms. Some bacteria destroyed by the acidic pH of gastric juice. আমরা কলেরা যখন পড়বো জানতে পারবো যে, এখানে কি দিয়েছে না এক্সাম্পলটা দেয়নি, যে একটা সার্টেন লেভেল আমার যদি ব্যাকটেরিয়াল লোড না থাকে আর ওটা যদি গ্যাস্ট্রিক কন্টেন্টকে বাইপাস না করতে পারে, অলরেডি ইট ওয়াজ ডায়েড বাই গ্যাস্ট্রিক জুস। তাহলে আমাদের বিভিন্ন শরীরে স্যালাইভারি লাইসোজাইমস আছে, গ্যাস্ট্রিক পিএইচ আছে, এইগুলো বিভিন্ন সব জায়গায় একই রকম নয়। ফলে আমার ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা এনি মাইক্রো অর্গানিজম when entered through the
ইন্টেস্টিনাল রুট, ওরাল রুট, তখন ওকে এই ডিফেন্স মেকানিজমস গুলোকে বার করতে হয়। ওকে, কনজাংটিভা, কনজাংটিভা ইজ ওপেন সারফেস অফ, এখানে আমাদের মিউকাস মেমব্রেন থাকে, এখান দিয়েও ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকতে পারে। এখানে আমাদের কে কাজ করছে, টিয়ার্স কন্টেন্স লাইসোজাইম which has an antibacterial property, genitourinary tract, ইউরিন ইনফেকশনস জেনারেলি হয় এখান দিয়ে আমাদের, ফ্লাশিং অ্যাকশনস অফ দ্য ইউরিন এলিমিনেটস ব্যাকটেরিয়া ফ্রম ইউরেটার। Now antibacterial substance, now there is some non-specific antibacterial substance present in blood and tissues, substance like propionidin, complement systems, lysozymes, beta lysins, interferon which have antiviral also activity. Complement systems plays an important role in destructions of pathogens and microorganisms invade blood and tissue. আমরা যখন কমপ্লিমেন্ট সিস্টেমস একটা ডিটেইলিং, আমরা একটা ইমিউন সিস্টেম পার্ট আছে, এখন শুধু জেনে রাখো ইননেট ইমিউনিটিতে কমপ্লিমেন্ট সিস্টেমস একটা পার্ট যে কিনা আমার ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে ডিস্ট্রাকশনস করতে সাহায্য করে। কমপ্লিমেন্ট সিস্টেম কিন্তু একটা অ্যাজ এ হোল লং কোশ্চেন আসে, ওটা পুরো একটা চ্যাপ্টার আছে, একটা চার্ট করে সেটা পড়তে হয়, ওটা একটা আলাদা চ্যাপ্টার, সেপারেট চ্যাপ্টারে পড়ানো হবে শুধু কমপ্লিমেন্ট সিস্টেমস নিয়ে। সেলুলার ফ্যাক্টরস, না এতক্ষণ আমরা গ্রস জিনিসগুলো সব জানছিলাম, আস্তে আস্তে একটু মলিকুলার লেভেলে আরো জানবো। যে যখন আমাদের সাপোজ কোনো ব্যাকটেরিয়া আমাদের ইনিশিয়াল হোস্ট ডিফেন্স লাইক সিলিয়ারি মেকানিজমস বলো বা আমার গ্যাস্ট্রিক জুস বলো, ও যদি বডিতে এন্টার করে, এই মেকানিজমস গুলোকে ও ক্রস করে বডিতে চলে গেল, দেন আমার কে থাকছে ওখানে, কমপ্লিমেন্ট সিস্টেম থাকছে অ্যাজ ইনিশিয়াল হোস্ট ডিফেন্স। দের আর সার্টেন কাইন্ড অফ তোমার বাকি আদার সেলুলার ফ্যাক্টরস, তারা কারা, কে, নিউট্রোফিলস, ম্যাক্রোফেজ, এরা ইনিশিয়াল, এরা কিছুটা আবার অ্যাডাপটিভ ইমিউনিটিতেও রোল প্লে করে, আবার ইননেট ইমিউনিটিতেও রোল প্লে করে। Now inflammatory reactions occur, accumulations of phagocytes at the site of infections and depositions of fibrin which entangles the organism to act as a barrier to spread infections. Phagocytic cells engage these organisms and destroy them. তাহলে আমার যে কোনো যখন কোনো ইনফেকশনস সেখানে লজ করে, ধরো একটা সেলুলার মানে ছোট অ্যাবসেস হয়েছে, তো সেখানে তো আমার চারিদিকে তো বিভিন্ন রকম রেড ফ্লেয়ার বা ইনফ্লামেশনস পড়ানো হয়েছে প্যাথোলজিতে, পুরোটা হয়নি, আচ্ছা। তো সেইখানটা যে ওয়ার্ম হচ্ছে, সেখানে বিভিন্ন ফিব্রিন প্রোডাক্টস আসছে, তারা পার্টিকুলারলি একটা এরিয়াটাকে পুরো একটা ব্যারিয়ার করে রাখছে। সো দিস অলসো অ্যাক্ট অ্যাজ এ ইননেট immunity. Cellular factors, phagocytic cells, there are two types of phagocytic cells, one is microphages and another is the macrophages. Macrophages টা কি, neutrophils, polymorphonuclear leukocytes ও বলে অনেকে, অনেকটাকে আবার একে আমরা neutrophils ও বলে থাকি। Now macrophage as a mononuclear phagocytic cells, এরা সাইজে অনেকটা বড় হয়। Now phagocytic actions are divided into 4 stages. কিভাবে আমাদের phagocytosis হয়, phagocytosis পড়ানো হয়েছে ফিজিওলজিতে, এটা অনেক জায়গায় পড়ানো হয়নি, ফিজিওলজি বা প্যাথোলজিতে হয়েছে না, প্যাথোলজিতে হয়েছে। তো এই ম্যাক্রোফেজ বা মাইক্রোফেজ এরা কিভাবে ফ্যাগোসাইটোসিস করে, একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া এলে কিভাবে সেটাকে এনগালফ করে, একটা সুন্দর দেখবে ওখানে বইয়ের ডায়াগ্রাম, এখানে ডায়াগ্রামটা দেওয়া নেই, কেমোট্যাক্সিস, অ্যাটাচমেন্ট, ইনজেকশনস এন্ড ইন্টারসেলুলার কিলিং। তাহলে ফার্স্টে কি হয়, যে কোনো একটা ভাইরাস পার্টিকেল এলো, ধরো একটা ভাইরাস পার্টিকেল এসছে, কি করে, প্রথমে কেমোট্যাক্সিস হয়, phagocytes reach to the site of infection attracted by the chemotoxic substances. তাহলে ওখানে কিছু সাবস্টেন্স রিলিজ হয়, সেই সাবস্টেন্সের মাধ্যমে কি করে আমাদের ফ্যাগোসাইটসরা ওখানে চলে আসে সেই ফরেন পার্টিকেলের কাছে। নাও অ্যাটাচমেন্ট, ইনফেক্টিভ এজেন্ট গেটস অ্যাটাচড টু দ্য ফ্যাগোসাইটিক মেমব্রেন, তাহলে সেই ম্যাক্রোফেজ বা মাইক্রোফেজ যাই থাকুক না কেন তার সাথে সে একটা ইনিশিয়াল অ্যাটাচড হয়। দেন ইনজেকশনস, phagocytes engulf the infective material into vacuole, তাহলে একটা ভ্যাকুয়াল ক্রিয়েট হয়, সেই ভ্যাকুয়ালে অ্যাটাচমেন্টে টাক করে সেটাকে এনগালফ করে নেয়।
রাইট? এটা প্যাথোলজিতে পড়ায় জেনারেলি পুরো পার্টটা। মেমব্রেন তারপরে কি হয়, সেই ভ্যাকুয়ালটা মেমব্রেন অফ ফ্যাগোজোমস ফিউজ উইথ লাইসোজোমস টু ফর্ম আ ফ্যাগোলাইসোজোমস। তাহলে ওখানে কিছু লাইসোজোমস থাকে, আর একটা ভ্যাকুয়ালের মধ্যে তোমার হচ্ছে ফরেন পার্টিকেলটা আছে ফ্যাগোসাইটসে, নিয়ে দুটো হচ্ছে ফ্যাগোজোম এটাকে বলে, আর এটাকে বলে লাইসোজোম, নিয়ে দুটো অ্যাটাচড হয়ে যায়, তাকে বলে ফ্যাগোলাইসোজোম। অ্যান্ড লাস্টে ইন্ট্রাসেলুলার ক্লিজিয়াম, দ্য লাইসোজোমস কন্টেনিং হোয়াট, এনজাইমস, সেই এনজাইমসটা তারপরে আস্তে আস্তে সেই ইন্ট্রাসেলুলার পার্টিকলসটাকে, এই ফরেন পার্টিকলটাকে কিল করে। নাও হাইড্রোসাইক্লিক এনজাইমস অফ লাইসোজোমস, নাও ন্যাচারাল কিলার সেলস প্লে ইম্পর্টেন্ট রোল ইন নন স্পেসিফিক ডিফেন্স এগেনস্ট ভাইরাল ইনফেকশনস অ্যান্ড টিউমার্স। তাহলে এটা কারা কারা করে, মোস্টলি ন্যাচারাল কিলার সেলস এটাতে পার্টস নেয় এই টোটাল প্রসেসটাতে, আর মোস্ট ব্যাকটেরিয়াস আর ডিস্ট্রয়েড বাই ফ্যাগোলাইসোজোমস। ইনিশিয়ালি যে কোনো ব্যাকটেরিয়া যখন ঢোকে, তো ইননেট ইমিউনিটির এইটা একটা বড় পার্ট। আমরা তাহলে আস্তে 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 করে গ্রস থেকে একটু 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 করে ডেলিনিয়েট মেকানিজমস গুলো জানছি। অ্যান্ড লাস্টলি ইনফ্লামেশনস, যেটা বললাম, ইনফ্লামেশনস অকার্স অ্যাজ এ রেজাল্ট অফ টিস্যু ইনজুরি অর ইরিটেশনস of initiates entry of pathogens of other irritants। মানে আমার ধরো এখানে একটা জোরে ধাক্কা লেগেছে, ঠিক আছে, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে আমার একটা জায়গায় ক্রাশ হয়েছে, সেখানটা ল্যাসারেশনস হয়েছে, সেই ল্যাসারেশনস দিয়ে আমার কি হবে, ভাইরাস ব্যাকটেরিয়া বডিতে এন্ট্রি করার চেষ্টা করবে। ব্যাকটেরিয়াই ধরে নিই, আমার মেইনলি রাস্তার মধ্যে আমার ব্যাকটেরিয়াই পড়ে থাকবে। তাহলে ইনিশিয়ালি ও যখন ওর ডিফেন্সটা আমার কি হলো, স্কিন এপিথেলিয়াল সেলস, দ্যাট ডিফেন্স মেকানিজমস ওয়াজ ব্রোকেন, রাইট? তাহলে ও ডাইরেক্ট একটা এন্ট্রি পেয়ে যাচ্ছে। তাহলে ও যখন ডাইরেক্ট এন্ট্রি পাচ্ছে, তাহলে ইনিশিয়ালি কি ওই কেমোট্যাক্সিস পুরো পার্টটা আমার ওখানে ন্যাচারাল কিলার সেলস এসে সেইটাকে আটকানোর চেষ্টা করবে। অ্যান্ড বডি অলসো ক্রিয়েট আ ইনফ্লামেটরি মেকানিজমস। ইনফ্লামেশনসটা তোমরা যখন দেখবে প্যাথোলজিতে ডিটেলস পড়ানো হবে, কি রেড, হট, এই সমস্ত চারটে প্রসেসে হয়, পড়ানো হয়েছে ইনফ্লামেশন, এটা হ্যাঁ অ্যাকিউট হয়েছে, তাই তো। তো যখন ইনফ্লামেশন প্রসেসটা স্টার্ট হয় আফটার এনি কাইন্ড অফ এনি ইনজুরি হলে আমাদের ইনফ্লামেশনসটা জেনারেলি হয়। তাহলে তখন আমাদের যে ইনফ্লামেশন যে প্রসেস, সেইটাও কিন্তু আমাদের একটা ইননেট ইমিউনিটি হিসাবে, নন স্পেসিফিক ইমিউনিটি হিসাবে, ডিফেন্স মেকানিজম হিসাবে কাজ করে। ইনফ্লামেশনে কি হয়, ভ্যাসোডাইলেশনস হয়, সেখানে আরো ভেসেলস কি হয়, যে একটা জায়গায় তোমার মানে ক্রাইসিস সিচুয়েশনস হয়েছে বডিতে, তাহলে সেখানে আমার ভেসেলস ভ্যাসোডাইলেশন হবে, সেখানে আরো বেশি করে ব্লাড তোমার সার্কুলেশনস বাড়বে, সেখানে আরো বেশি নিউট্রোফিলস যাবে, অ্যান্ড সেখানে রেড হট হবে আস্তে আস্তে জায়গাটা। দেখেছো তো আমাদের কখনো কোনো জায়গায় কেটে গেলে সেই জায়গাটা একটু তুলনামূলক গরম হয়ে যায়। দিস আর অল দ্য সাইন্স অফ ইনফ্লামেশনস, ঠিক আছে। এবং এই টোটাল তোমার প্রক্রিয়াটা, টোটাল মেকানিজমসটা আমার কি কাজ করছে, ইননেট ইমিউনিটির একটা পার্ট হিসাবে কাজ করছে, যাতে ব্যাকটেরিয়াটা যতটা পারে সেখানেই লজ করে থাকে, যাতে ও শরীরে ছড়িয়ে না পড়তে পারে। যেমন ফিব্রিন মেটেরিয়ালস আস্তে আস্তে এলো, সেটাকে চারিদিক থেকে এনগলভ করলো, রাইট? অ্যান্ড লাস্টলি ফিভার, দ্য রাইজ অফ টেম্পারেচার ফলোইং ইনফেকশন ইজ এ ন্যাচারাল ডিফেন্স মেকানিজমস ডিস্ট্রয়িং দ্য ইনফেক্টিং অর্গানিজমস। যে কোনো ফিভার্স আমাদের যখন শরীরে তৈরি হচ্ছে, ঠিক আছে, দ্যাট অলসো ইজ এ ইনিশিয়াল ইমিউন রেসপন্স। সেটা বিভিন্ন সাইটোকাইন্স যারা হয়, রাইট? তো দিস ইজ অলসো অ্যাক্ট অ্যাজ এ ইমিউন রেসপন্স। And last, acute phase protein, that following a infections or injury there is a sudden increase in plasma concentration of certain proteins called acute phase proteins. These include C-reactive protein, mannose binding protein, etc. CRP and acute phase proteins activate alternative pathway of complement system. This is also caused to prevent tissue injuries and promote repair of inflammation lesions. অ্যাকিউট ফেজ প্রোটিন কি, যখনই কোনো একটা আমাদের মাইক্রো অর্গানিজম শরীরে এন্টার করলো, there are certain kinds of protein getting activated. আমরা CRP is very commonly use করি in treating any kind of infections, কারণ CRP কি হয়, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি অ্যাকিউট ফেজ প্রোটিন হিসাবে জেনারেলি এটা বাড়ে। আফটার সামটাইমস when ওটা ন্যাচারালি তোমার বডি ডিফেন্স মেকানিজম বলো বা বাইরে থেকে অ্যান্টিবায়োটিক দিয়ে প্যাথোজেনটা সাবসাইড করে যায়,
সেটা ধীরে ধীরে কি করতে থাকে, সিআরপিটা কমতে থাকে। তখন আমরা যখন বলি যে সিআরপি খুব হাই, তখন আমরা বলি পেশেন্টকে ওকে অনেক বেশি ইনফেকশনস আছে। কিন্তু এই সিআরপি শুধু কিন্তু ইনফেকশনে বাড়ে না, যে কোনো শরীরে ইনফ্লামেশনেও বাড়ে। নাও দেয়ার ইজ এ লিটল বিট ডিফারেন্স বিটুইন ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশন। ইনফ্লামেশনস মানে বডির একটা ইমিউন রেসপন্স, সেটা তোমার কেটে গেলে হতে পারে, পড়ে গেলে হতে পারে, যে কোনো জায়গায় ছড়ে গেলে হতে পারে। তোমার যে বডির যে হিলিং প্রপার্টিটা হবে, তোমার ইনফ্লামেশনে সিআরপি বাড়বে। আর ধরো তোমার একটা লাংসে ইনফেকশন হয়েছে, সেখানেও সিআরপি বাড়বে। ইনফেকশন ইনফ্লামেশন দুটোতেই আমার সিআরপি বাড়ে, রাইট? ওটা একটা অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট, বাট আমরা ওটা কি হিসাবে জেনারেলি ইউজ করি, একটা মার্কার হিসাবে, যে তার চিকিৎসাটা কিভাবে আমার কোন দিকে যাচ্ছে। আমি কি করে বুঝবো? কারণ জ্বর ফর তো কমতে সময় লাগে। পেশেন্ট এসে তোমাকে বলছে স্যার আমার দুর্বলতা কমছে না, একটা লাংসে ইনফেকশন হয়েছে, তোমার কাছে কাছতে কাছতে পেশেন্ট এসছে, তুমি তাকে 2-3 দিন অ্যান্টিবায়োটিক দিলে, রাইট? এবং সেই দিনকে তুমি, তোমার কাছে এসছে ডে অফ প্রেজেন্টেশন, ডে 3, পেশেন্ট হ্যাভিং সিভিয়ার কাফ, লাংসে তুমি এক্সরে করেছো, এখানে একটা ইনফেকশন পেয়েছো, একটা কনসোলিডেশনস পেয়েছো, তো ইউ হ্যাভ টোল্ড টু দ্য পেশেন্ট দ্যাট ইউ হ্যাভ আ নিউমোনিয়া, তোমাকে 5 দিনের অ্যান্টিবায়োটিকের কোর্স করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ অ্যান আ ভেরি হাই সিআরপি। পেশেন্ট বলবে স্যার এটা কি, সিআরপিটা এত বেশি, নর্মাল ভ্যালু 5 বা 6, আমার আছে 80। তখন তুমি এটাই তাকে বোঝাবে যে তোমার কাছে একটা ইনফেকশনস আছে, এটা গ্র্যাজুয়ালি কমবে, আমি অ্যান্টিবায়োটিক দিয়েছি। এবার পেশেন্ট আবার 7 দিন পরে এলো, 5 দিন, স্যার আমি তো অ্যান্টিবায়োটিক খেলাম, এখনো তো স্যার দুর্বলতা কাটছে না, জ্বরটা নেই। বাট হাউ ডু ইউ নো দ্যাট অ্যান্টিবায়োটিক ওয়ার্কড অর নট? আফটার 7 days you will do again CRP। তাহলে ওর যে 70 ছিল ইনিশিয়ালি, তারপরে দেখলে ওটা মোটামুটি এসে দাঁড়িয়েছে 15 বা 20। তোমাকে এসে আবার বলবে ডাক্তারবাবু আমার তো এখনো 20 আছে, আমার এখনো দুর্বল লাগছে। নেই, ইউ হ্যাভ টু কাউন্সিল দ্য পেশেন্ট যে ইউর সিআরপি কেম ডাউন 70 to 15। It is acute, it is a kind of acute phase reactant to infections। এটা প্রথমে বাড়ে, নিয়ে ধীরে 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 এটা আপনার কমবে, এটা আরো টাইম লাগবে, আরো কমবে। ফলে পেশেন্টকে তখন বোঝাতে হবে ইউ আর ডুইং ওয়েল, your CRP came down। is a very commonly we are using this test। এবার ভাইরাল ইনফেকশন একটা সার্টেন টাইম অবধি বাড়ে, প্রচুর পেশেন্টের আমরা পাই 20, 25, 26, নট টু ওয়ারি। অনেক সময় খুব হাই থাকে, দ্যাট ইজ 200, 300, 400, রাইট? সেখানে হচ্ছে তোমার পেশেন্টের সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকতে পারে, তখন আমাদের অ্যান্টিবায়োটিক বেশি বাড়াতে হয়, আমাদেরও ভাবতে হয় ওকে ফাইন, আরো কেয়ারফুলি থাকতে হয়। অবশ্যই আপনি 3 দিনের মাথায় আবার একটা রিপোর্ট করবেন ওটা কমছে কিনা। CRP is a marker we are commonly used as a acute phase reactant। তাহলে ওটা কি করে, ওটা কিন্তু তোমার চেষ্টা করে একটা ইনফেকশনসটাকে যেটা আছে ওটাকে একটু কমানোর, বাট ইট ইজ এ নন স্পেসিফিক, ওটা কমপ্লিমেন্ট সিস্টেমকে একটু অ্যাক্টিভেট করলো বা কাইন্ড অফ ইজ এ পার্ট অফ ইননেট ইমিউনিটি, রাইট? Do you, if you have any kind of ever seen a rheumatoid arthritis patients, সেখানেও তোমার সিআরপি বাড়ে। ওখানে কোনো ইনফেকশনের গল্প আছে? রিউমাটয়েড আর্থারাইটিস না, ওটা একটা কি ডিজিজ, অটোইমিউন ডিজিজ, সেখানেও আমার সিআরপি বাড়ে। কেন? ওখানে ইনফ্লামেশনস হচ্ছে। সো হিয়ার সিআরপি আমরা দেখছি অ্যাজ এ ইনফ্লামেটরি এজেন্ট, আর ওখানে আমরা দেখছি ইনফেকশনসে অ্যাজ এ ইনফেকশনসের একটা মার্কার হিসাবে, রাইট? সো সিআরপি, উই আর ইউজিং সিআরপি ইন ক্লিনিক্স অ্যাজ এ ইনফ্লামেশন অর ইনফেকশন, যে কতটা আছে, রাইট? সো দিস আর দ্য অল আর দ্য পার্টস অফ ইননেট ইমিউনিটি। আমি যদি ছোট করে আর একবার তোমাদের সামারি করি, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ফার্স্ট হচ্ছে ইননেট ইমিউনিটি টাইপ, স্পেসিস, রেশিয়াল, ইন্ডিভিজুয়াল ইমিউনিটি, ফ্যাক্টরস অফ দ্য ইননেট ইমিউনিটি, এজ, হরমোনস, নিউট্রিশনস, অ্যান্ড লাস্টলি the mechanisms of innate immunity, epithelial surface, skin and respiratory tract,
intestinal tract, conjunctiva, genitourinary area. All are comes under epithelial surface, and after initial epithelial surface there is an antibacterial substance যেমন লাইসোজাইমস, ব্যাসিলাইস, বিটা লাইসিনস, সেলুলার ফ্যাক্টরস, ফ্যাগোসাইট যেমন হচ্ছে ফ্যাগোসাইটিস, কেমোটাইটিস, এই পুরো চারটা তোমাদের লিখতে হবে, অ্যান্ড ইনফ্লামেশনস, ফিভার, অ্যান্ড লাস্ট অ্যাকুট ফেজ রিঅ্যাক্টেন্ট। Innate immunity come as a long question as well as short note, এই পুরো গল্পটা লিখতে হবে। সেলুলার সাবস্টেন্স, অ্যাকুট ফেজ রিঅ্যাক্ট্যান্স, তারপরে ফ্যাগোসাইটোসিস ছিল। পয়েন্টস বলতে বলেছি, 6টা পয়েন্টস আছে, এইভাবে ভাইবা দিলে 0 পাঠিয়ে বাইরে পাঠিয়ে দেবে। ক্লাসে বসে শুনতে হবে তো, আড্ডা মারতে তো ক্লাসে আসছো না, মিনিমাম একটু শোনো কথাগুলো। 6 পয়েন্টস আর দেয়ার, এই 6 পয়েন্টস বসো, 6টা পয়েন্ট আমাদের ইননেট ইমিউনিটিতে লিখতে হবে, রাইট? ক্লিয়ার সকলের কাছে? টপিকটা ইম্পর্টেন্ট, ওই জন্য রিভাইজ করাচ্ছি। নাও কামস অ্যাডাপটিভ ইমিউনিটি। দেন ইনিশিয়াল হোস্ট ডিফেন্স এর পরে আফটার ব্যাকটেরিয়া এন্ড ভাইরাস দেয়ার ইজ আ দেন কামস অ্যাডাপটিভ ইমিউনিটি। So this is a inducible and develops slowly than innate response. তাহলে প্রথমেই আমরা যেটা এক্সাম্পল দিয়েছিলাম চোর পুলিশের গল্প, তাহলে কি এটা স্লোলি হবে, ফার্স্ট, রাইট? This is a specific kind of immunity and has memory, therefore providing a long term protections. এই ইমিউনিটিটা স্ট্যাট কোনো রেসপন্স নয় যে এলো বেরিয়ে চলে গেল। পুলিশ যদি ধরে নিয়ে যায় ভাই, ওর একটা লং টাইম একটা কনসিকুয়েন্সেস আছে। So adaptive immunity having a long time consequences, and these occur contact of foreign particle. ও এমনি এমনি রেসপন্স দেবে না, ওর স্পেসিফিক কিছু রিকুইজিশনস থাকলে তুমি ফোন করলে তাহলেই বাড়িতে পুলিশ আসবে। The 3 part, it's slowly, long lasting, and it needs a specific memory na specific agent to induce. Adaptive immunity is often subdivided into 2 major types depending how the immunity was introduced. One is a naturally acquired immunity and one is the artificial immunity. তাহলে অ্যাডাপটিভ ইমিউনিটি আমাদের কটা টাইপস হচ্ছে? দুটো টাইপস। ইননেট ইমিউনিটি কটা টাইপস ছিল? দুটো টাইপস। কি কি? স্পেসিফিক আর নন স্পেসিফিক। স্পেসিফিকটা একটু রেস বেসিস হতে পারে, আমরা কিছু তার এক্সাম্পলস দিয়েছি, তাই তো? চিকেন পক্স আমার কার হয়? অ্যানথ্রাক্স হচ্ছে হিউম্যানের হচ্ছে, বাট চিকেনের হচ্ছে না, রাইট? সো innate immunity having some kind of specific and non-specific, and adaptive immunity has a 2 part, one is natural and one is artificial. Occurs through the contact with disease causing agent when the contact was not deliberate. And artificial acquired immunity develops only through deliberate actions such as vaccinations. Now mechanisms. Active immunity টাই টোটালি এই ইমিউন সিস্টেমে আমাদের পড়ানো হয়, ঠিক আছে? এই হিউমারাল ইমিউনিটি অ্যান্ড এর 2 টাইপস, একটা হচ্ছে আমার সেল মিডিয়েটেড ইমিউনিটি আর একটা হচ্ছে হিউমারাল ইমিউনিটি। এটা ডিটেলে আমাদের কি কি ভাবে পুরো ব্যাপারটা প্রসেস হচ্ছে, একটা প্যাথোজেন আসছে, সেই প্যাথোজেনের পর বিভিন্ন এমএইচসি মলিকিউলস আসছে, সেটার সাথে অ্যাটাচমেন্ট হচ্ছে, ইজ এ লং প্রসেস। এই হিউমারাল ইমিউনিটি আর সেল মিডিয়েটেড ইমিউনিটি আলাদা করে আমরা জানবো। আজকে আমরা অ্যাজ এ গ্রস জানবো হিউমারাল ইমিউনিটি মানে কি? অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি। প্লাজমা সেলস তৈরি হয় বা বি সেলস তৈরি হয়, কি প্লাজমা সেলস বা বি সেলস, সে কিছু অ্যান্টিবডি সিক্রিয়েটস করে পার্টিকুলারলি ওই প্যাথোজেনের জন্য। এখানে কিন্তু সব পার্টিকুলার হয়ে গেছে ব্যাপারটা, আর কোনো নন স্পেসিফিক নেই। ও ব্যাপারটাকে ছিল না, নতুন করে তৈরি হচ্ছে, তুমি অর্ডার দিয়েছো সেই হিসাবে তোমার হয়েছে। রেস্টুরেন্টে এসছো, তোমার জন্য আলাদা করে খাবার বানাচ্ছে যে আমাকে এই এই দরকার, এই এই আমার এত নুন থাকবে, এত চিনি থাকবে, এই মশলা থাকবে, আমাকে খাবারটা বানিয়ে দাও। আগে রান্না করা ছিল, তোমাকে সার্ভ করছিল। আফটার এন্টারিং ইনটু দ্য প্যাথোজেন, দ্যাট মেমোরি সেলস ক্রিয়েট সাম অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডিটা সাইটসে গিয়ে
সেই প্যাথোজেনটাকে ব্যাকটেরিয়া বা ভাইরাসকে ডিস্ট্রয় করছে। দিস ইজ অল অ্যাবাউট হিউমারাল ইমিউনিটি। ক্লিয়ার? আরে হ্যাঁ কি না বলো? তাহলে it depends on the synthesis of the antibody by plasma cells বা B cells. The cell produce specific circulating antibody which combines specifically with the antigens and modify their activity. তাহলে আমার foreign particles is a antigen, তাই তো? তাহলে আমার সেইখানে সার্কুলেটরি অ্যান্টিবডিটা গিয়ে সেটাকে নিউট্রালাইজ করছে। Modified activity is done by lysis of the antigen molecules. Their toxins may be neutralized or in form of removal of the antigen by phagocytosis. সেটা অনেকগুলো প্রসেসে হতে পারে, হোয়াট এভার দ্য প্রসেস সেটা আমরা গ্র্যাজুয়ালি জানবো। বাট হাউ দ্য হিউমারাল ইমিউনিটি ওয়ার্কস বাই প্রোডাকশনস অফ দ্য অ্যান্টিবডিস, দ্যাট অ্যান্টিবডি সার্কুলেটস টু দ্য সাইট, সেই সাইটে গিয়ে ওটাকে নিউট্রালাইজ করছে দ্যাট প্যাথোজেন অর অ্যান্টিজেন। অ্যান্ড নাও সেল মিডিয়েটেড ইমিউনিটি, ইট ডিপেন্ডস অন টি লিম্ফোসাইটস। এটা কি মিডিয়েটেড হচ্ছে? টি লিম্ফোসাইটস। আগেরটা কি মিডিয়েটেড ছিল? বি লিম্ফোসাইটস বা অ্যান্টিবডি মিডিয়েটেড। সেল মিডিয়েটেড ইমিউনিটি এটা কি করছে? টি লিম্ফোসাইটস বাই সেন্সিটাইজ টি লিম্ফোসাইটস হেল্প ইন রেজিস্ট্যান্স অফ ক্রনিক ব্যাকটেরিয়াল ইনফেকশনস। In chronic infection, organisms can multiply and survive in phagolysosomes in viral infection. This part of immunity আমাদের টি লিম্ফোসাইটস গুলো সেন্সিটাইজড হয়, সেই সেন্সিটাইজড টি লিম্ফোসাইটস হেল্প ইন রেস্ট অফ দ্য কেসেস। ও এবার সেটাকে একইভাবে বিভিন্ন পুরো ইমিউন রেসপন্সটাকে, আর ম্যাক্সিমাম এটা ক্রনিক বিভিন্ন ইনফেকশনস, ব্যাকটেরিয়াল ইনফেকশনস আর ক্রনিক ইনফেকশনসে এটাকে হেল্প করছে, রাইট? এটা জাস্ট দু লাইনে লেখা আছে। নাও টাইপস অফ অ্যাডাপটিভ ইমিউনিটি। তাহলে আমরা প্রথমে কি জেনেছি? অ্যাক্টিভ ইমিউনিটি অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। ফার্স্ট যে ক্লাসিফিকেশনসটা আমরা পড়েছিলাম, রাইট? না, অ্যাক্টিভ ইমিউনিটির দুটো পার্ট, একটা হচ্ছে ন্যাচারালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি, আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি। তাহলে আবার অ্যাডাপটিভ ইমিউনিটি হ্যাভ two part, one is active, another is passive. Adaptive immunity is a specific immunity. এতক্ষণ আমার হচ্ছিল গ্রস, দিস ইজ a specific immunity. এর দুটো পার্ট, one is active, another is passive. এই অ্যাক্টিভ ইমিউনিটিকে আমরা দুটো পার্টে ক্লাসিফাই করছি, কি কি? ন্যাচারালি অ্যাকোয়ার্ড অর আর্টিফিশিয়ালি। ন্যাচারালি কি? occurs when person is exposed to a live pathogen. যে কোনো আমার ভাইরাল ইনফেকশনস হলো, আমরা কোভিডই ধরে নিই, আমাদের কোভিড এরা দিয়ে আমরা গেছি, কোভিড ইনফেকশনস হয়েছে, অ্যান্ড এভরিওয়ান হ্যাভিং আ রাইট নাও বি লিম্ফোসাইটস অফ কোভিড। তাই আমার কোভিডটা সেকেন্ড টাইম যখন হয়, সে আমার বি লিম্ফোসাইটস কোভিডের হচ্ছে নিউট্রালাইজ করে অ্যান্টিবডি, কোভিডটাকে টাক করে আটকে দেয়, আর কোভিড সেইভাবে আমার শরীরে ছাপ ফেলে না। দিস ইজ এন এক্সাম্পল অফ ন্যাচারালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি বাট এটা ন্যাচারালি হচ্ছে না। যে কোনো ইনফেকশন, আমি এটা কোভিড বললাম, যে কোনো ইনফেকশন, স্পেসিফিক্যালি ভাইরাল ইনফেকশনস গুলোতে আমার এই কাজটা হয়, বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। নাও আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি ক্যান বি ইনডিউসড বাই ভ্যাকসিনস। নাও তোমার কোভিড হয়নি, তুমি ভয় পাচ্ছ আমার কোভিড হলে আমি মরে যাব না তো, তখন মার্কেটে এলো ভ্যাকসিন, তোমাকে দিয়ে দেওয়া হলো, একই রকম কোভিডের মতো দেখতে, বাট ইট হ্যাজ অ্যান্টিজেনিসিটি। বাট ভ্যাকসিনের প্রপার্টি কি? ভ্যাকসিনস হ্যাভিং অ্যান্টিজেনিসিটি, ও ইমিউন রেসপন্সটাকে করে দেবে, বাট নট ল্যাকিং প্যাথোজেনিসিটি। ও কোভিডের মতো তোমার কোনো শ্বাসকষ্ট করবে না, ভ্যাকসিনে সমস্যা হবে না, রাইট? তাহলে আমার কি করছে? ক্যান বি ইনডিউসড বাই এ ভ্যাকসিন সাবস্টেন্স দ্যাট কন্টেন্স অ্যান্টিজেন। The vaccine stimulates the primary response against the antigen without causing symptoms of the disease. That's why I am আমি একটা টার্ম ইউজ করলাম, কি টার্ম? ল্যাক অফ হোয়াট? প্যাথোজেনিসিটি। কিন্তু ওর কি আছে? অ্যান্টিজেনিসিটি। ওইভাবেই ওটাকে তৈরি করা হয়েছে। ক্লিয়ার সকলের কাছে?
তাহলে একটা হলো artificially acquired active immunity, another is a natural acquired active immunity. Now vaccines have many vaccines, live vaccines, killed vaccines, bacterial products. এত কিছু ভাবে আমরা ভ্যাকসিনস বানাতে পারি। ভ্যাকসিন নিয়ে বলতে গেলে গোটা ক্লাস হয়ে যাবে, জাস্ট ইউ হ্যাভ টু নো হোয়াট আর দ্য টাইপস অফ ভ্যাকসিনস। লাইভ ভ্যাকসিনস মানে ভ্যাকসিনসটা বেঁচে, এই সেই যে আমরা জিনিসটাকে দিচ্ছি সেটা জ্যান্ত বেঁচে আছে, লাইক পোলিও। Polio is a two types of polio vaccines. One is a live vaccines, one is a kill vaccine, right? Now passive immunity, adaptive immunity is second part. এটারও দুটো পার্ট, আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি, ন্যাচারালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ কথাটার মানে কি? খাইয়ে দিচ্ছি, জোর করে কিছু করছি না, তাই তো? হ্যাঁ, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্যাসিভ? মানে অ্যাক্টিভ ইমিউনিটি মানে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, মানে স্পেসিফিক ইমিউনিটি গট বাই প্যাসিভলি। কি করে হতে পারে প্যাসিভলি? যেমন ধরো রেবিস, কুকুর কামড়েছে, প্রচন্ড জোরে কামড়েছে, একদম তোমার খুব বড় টাইপের ইনজুরি হয়েছে। দেয়ার আর 4 টাইপস অফ wound in rabies, any kind of dog bite. ফার্স্ট হচ্ছে একটু নর্মাল কন্ট্যাক্ট, একটু আঁচড়ে দিল। 3 নম্বরে হচ্ছে তোমার মিউকোজাল সারফেস ওপেন হচ্ছে, অ্যান্ড লাস্ট পার্ট হচ্ছে একদম তোমার অনেকটা ফ্লেশ বেরিয়ে আসছে, আর জোরে কামড়েছে, মাংস ছিঁড়ে নিয়েছে, টাইপ 4 ইনজুরি। দেন আমরা কি করি? দুটো জিনিস দিই। ওয়ান ইজ আ পোস্ট প্রোফাইল্যাক্সিস, একটা হচ্ছে রেবিস ভ্যাকসিন, অ্যান্ড অ্যানাদার ইজ এ ইমিউনোগ্লোবিউলিন। যদি আমার রেবিস ভাইরাস থাকে, ইমিউনোগ্লোবিউলিন দিলে সেটা স্ট্যাট গিয়ে, কারণ আমার কি করছি, রেবিস ভ্যাকসিনসটা কি অ্যাক্টিভ ইমিউনিটির মধ্যে পড়ছে, ওটা কার আন্ডারে পড়ছে বল? ভ্যাকসিনস কার আন্ডারে পড়ছে? হ্যাঁ, অ্যাডাপটিভ ইমিউনিটির কোন পার্টে পড়ছে? আর্টিফিশিয়াল পার্টে। একটা ন্যাচারাল, একটা আর্টিফিশিয়াল। তাহলে অ্যাডাপটিভ ইমিউনিটি আমি কি বলেছি? ফার্স্টে 3টে পার্ট। কি কি? স্লো, ইট রিকোয়ার লং টাইম প্রোটেকশন, আর একটা হচ্ছে এর একটা স্পেসিফিক ইনডিউসেবল এজেন্ট লাগবে। তাহলে আমি যদি রেবিস ভ্যাকসিনসটা যখন দিচ্ছি, ইট নিডস টাইম। তোমার কি বড় বাইট হয়েছে, তাহলে রেবিস ভাইরাস অলরেডি, যদি সাপোজ ডগসের যদি তার টুথে থাকে, তাহলে অলরেডি শরীরে এন্টার করে গেছে। তাহলে তুমি যদি এখন একটা লং টাইম জিনিস দাও, তাহলে রেবিস ভাইরাস কি হবে? অলরেডি শরীরে ছড়িয়ে পড়বে। গট মাই পয়েন্ট? তাহলে আমাকে এমন একটা কিছু জিনিস নিতে হবে যেটা খুব স্পেসিফিক। এখানে সব ডগ ইনিশিয়াল ব্রিচ ফিচ করে দিয়েছে, ইননেট ইমিউনিটির কোনো গল্প নেই। তোমার স্পেসিফিক কিছু জিনিস লাগবে যেটা তোমার রেবিস ভাইরাসকে আটকাতে পারে। অ্যান্ড হেয়ার কামস ইমিউনোগ্লোবিউলিন। দিস ইজ এ এক্সাম্পল অফ প্যাসিভ ইমিউনিটি, যে গিয়ে ইমিউনোগ্লোবিউলিনটা ডাইরেক্ট তোমার রেবিস ভাইরাসটাকে গিয়ে আটকাচ্ছে। অ্যাডাপটিভ ইমিউনিটি ইজ এ স্পেসিফিক, বাট ইট ইজ প্যাসিভলি গিভেন। এটা শরীরের কোনো পার্ট নিচ্ছে না, বাইরে থেকে তুমি একটা ইমিউনোগ্লোবিউলিন তাকে দিচ্ছ। আর্টিফিশিয়ালি acquired passive immunity is a short term immunizations by the injections of the antibodies, যেটা আমরা ভ্যাকসিন দিয়ে তৈরি করছিলাম, need some time 5 to 10 days, যেখানে আমার বি সেলস তৈরি হয়ে তারপরে they will produce secreting antibody. But here is the scenario where I need stat antibody to restrict the virus. Here is immunoglobulin such as gamma globulin. They are not produced by recipient cells. Sometimes recipient cell তৈরি হয় না। Example, in case of rabies, immunoglobulin. Clear সকলের কাছে? What is the need of that? নাহলে তো সবাইকে স্যার ভ্যাকসিন দেবো, যাও বাড়ি যাও। That's why we need artificial acquired passive immunity.
and second part is a natural acquired passive immunity, যেটা আমরা ন্যাচারালি পাচ্ছি, like when a baby is born, মায়ের কাছ থেকে কিছু অলরেডি পাচ্ছি, colostrum containing lots of antibodies to protect some diseases, occurs during pregnancy in which certain antibodies are passed from the maternal into the fetal bloodstream. Clear সকলের কাছে? So innate immunity have two parts, specific and non-specific. Specific example কি? Racial immunity or species immunity. Species immunity example anthrax. আর species immunity example তুই বলবি না, হ্যাঁ এই বল, species immunity example কি ছিল innate immunity তে? আফ্রিকাতে কে রেজিস্ট্যান্স পাওয়া গেছিল? হ্যাঁ কি? অ্যানথ্রাক্স তো স্পিসিস গেল, এটা রেস বলছি, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, ঠিক আছে? তাহলে innate immunity have two types, specific and non-specific, and active immunity have two types, কি কি? Artificial and active and passive. Adaptive immunity two types, active and passive. Active এর দুটো এক্সাম্পল বল, active এর দুটো এক্সাম্পল, এই দুটো টাইপস। অ্যাক্টিভ ইমিউনিটি, হ্যাঁ, ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল। ন্যাচারালের এক্সাম্পল prior exposure to any kind of any infections, and passive এর এক্সাম্পল এই সরি ন্যাচারাল, আর্টিফিশিয়াল এর এক্সাম্পল ভ্যাকসিনেশন। ঠিক আছে, দুটো পার্ট হয়ে গেল, ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল। নাও প্যাসিভ ইমিউনিটি, এই প্যাসিভ ইমিউনিটির এক্সাম্পল বল। খোলা এই যেটা বললাম এক্ষুনি, প্যাসিভ ইমিউনিটি কত টাইপস? প্যাসিভ অ্যাডাপটিভ ইমিউনিটি কটা টাইপস? আরে বল। আর্টিফিশিয়াল আর ন্যাচারাল। আর্টিফিশিয়ালের এক্সাম্পল কি কি? জোরে বল। অ্যান্টিবডি, হ্যাঁ দেওয়া, তাই তো প্যাসিভলি। এক্সাম্পল রেবিস ইমিউনোগ্লোবিউলিন। ন্যাচারাল অ্যান্টিবডি, ন্যাচারাল এক্সাম্পল কি? হ্যাঁ, প্রেগনেন্সি, মাদার টু ফিটাস। গট ইট? এই চারটে কমনলি ধরবে, আর চারটে কমনলি ভুলে যাই আমরা, চারটি কমনলি গুলিয়ে যায়, মনে করতে হবে। রিট্রিভাল মেথড, বারবার মনে করা। দুটো পার্ট, ইমিউনিটি, ইননেট, অ্যাডাপটিভ। ইননেটের দুটো পার্ট, একটা হলো অ্যাক্টিভ আর একটা হলো এই সরি ইননেটের দুটো পার্ট, স্পেসিফিক, নন স্পেসিফিক। অ্যাক্টিভ অ্যাডাপটিভ ইমিউনিটির দুটো পার্ট, একটা হলো অ্যাক্টিভ, একটা হলো প্যাসিভ। অ্যাক্টিভের আবার দুটো পার্ট, একটা হলো ন্যাচারাল আর একটা হলো আর্টিফিশিয়াল। ন্যাচারালের এক্সাম্পলস হচ্ছে প্রায়র ইনফেকশনস, এনি কাইন্ড অফ ইনফেকশনস। আর প্যাসিভের হচ্ছে এক্সাম্পল হলো ভ্যাকসিনেশন, সরি আর্টিফিশিয়ালের এক্সাম্পল হচ্ছে ভ্যাকসিনেশন, আমারই গুলিয়ে যাচ্ছে। আর ওইদিকে হলো প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটি হচ্ছে দুটো পার্ট, একটা হলো আর্টিফিশিয়াল, একটা হলো ন্যাচারাল। আর্টিফিশিয়ালের এক্সাম্পলস হচ্ছে গিভিং ইমিউনোগ্লোবিউলিন, এক্সাম্পল র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন। আর ন্যাচারাল হচ্ছে প্রেগনেন্সি, মাদার টু ফিটাস। এটা মনে রাখতে হবে, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। ক্লাসিফাই ইমিউনিটি ইনিশিয়ালি, এটাই লিখতে হবে, ঠিক আছে? বুঝতে সোজা লাগছে, কিন্তু এটা প্রচন্ড ঘাটে। And lastly, active immunity আর passive immunity difference. তাহলে active immunity induced by what? Adaptive immunity দুটো পার্ট, active and passive immunity দুটো different, এটার difference is very important and it will be commonly asked in your theory exam.
অ্যাক্টিভ ইমিউনিটি কি দিয়ে ইনডিউস করছে? কোনো ইনফেকশনস লাগছে না লাগছে না? লাগছে। তাহলে ইনডিউসড বাই হোয়াট? এনি ইনফেকশন। প্যাসিভ ইমিউনিটি কনফার্ড, এটা কি কিছু কাউকে লাগছে ইনডিউসেবল এজেন্টস? তাহলে কনফার্ড বাই অ্যাডমিনিস্ট্রেশন অফ মেড অফ অ্যান্টিবডিজ বা ইমিউনোগ্লোবিউলিন। নেক্সট, লং লাস্টিং এফেক্টিভ প্রোটেকশন। এটা একটা পুরো পাথওয়ে দিয়ে আমার কি তৈরি হচ্ছে? বি লিম্ফোসাইটস আর টি লিম্ফোসাইটস, তাই তো অ্যাক্টিভ ইমিউনিটিতে। তাহলে ইটস প্রোটেকশনস তাহলে কি ছিল? লং লাস্টিং। আর প্যাসিভ ইমিউনিটিতে কি হবে? আমি একটা স্ট্যাট ইমিউনোগ্লোবিউলিন দিলাম, এটা লং লাস্টিং হবে না হবে না? আরে বল, একটা ইমিউনোগ্লোবিউলিন স্ট্যাট দিয়ে দিলাম, একটা খাবার করে দিয়ে দিলাম, তাহলে সেটা কি লং লাস্টিং হবে কি হবে না? শর্ট অ্যান্ড একটু বোঝার চেষ্টা করে, এটা যদি বুঝে পড়ি এই চারটা কিন্তু মনে থাকবে, নাহলে মনে থাকবে না। তাহলে ইমিউনোগ্লোবিউলিন যদি আমি জাস্ট একটা তৈরি করা খাবার দিয়ে দিচ্ছি, আমার কোনো রিজার্ভার নেই, আর ওদিকে আমার একটা জিনিস তৈরি আছে, মেশিনারি তৈরি, ইজ এ বি লিম্ফোসাইটস, প্লাজমা সেলস তৈরি আছে অ্যাক্টিভ ইমিউনিটিতে, ইনফেকশনস আসবে টাক টাক করে ও অ্যান্টিবডি সিক্রিয়েশনস করবে, সেটাকে নিউট্রালাইজিং করে দেবে, তাহলে ইট উইল বি আ লং লাস্টিং অ্যাক্টিভ ইমিউনিটি। আর প্যাসিভ ইমিউনিটি লং লাস্টিং না। থার্ড পয়েন্ট, এফেক্টিভলি লং আফটার ল্যাগ পিরিয়ড। এর টাইম লাগছে তো, এর ল্যাগ পিরিয়ড আছে না নেই? লং ল্যাগ পিরিয়ড, ইট টেক্স টাইম। আর প্যাসিভ ইমিউনিটি কি করছে? সঙ্গে সঙ্গে আমি একটা রেডিমেড জিনিস ইমিউনোগ্লোবিউলিন দিয়ে দিচ্ছি, তাহলে নো ল্যাগ পিরিয়ড। এক্সপোজার লিডস টু ইমিডিয়েট ম্যাক্সিমাল রেসপন্স, সরি এফেক্টিভলি only after lag period, effectively immediately. Exposure leads to immediate maximum response and lag time between exposure and maximum response, মানে যখন ওর এক্সপোজার হচ্ছে তখন ওর একটা রেসপন্সটা অনেকটা থাকে, বাট ওর ল্যাগ টাইম বিটুইন এক্সপোজার অ্যান্ড ম্যাক্সিমাম রেসপন্স, মানে ওর ল্যাগ টাইমটা একদমই থাকে না, ওইটুকুনি সময় ওর রেসপন্সটা থাকে, তারপরে ওর আর রেসপন্স পাওয়া যায় না। ইমিউনোলজিক্যাল মেমোরি প্রেজেন্ট, অ্যাক্টিভ ইমিউনিটি হ্যাভিং হোয়াট? বলো, বি সেলস, প্লাজমা সেলস। প্লাজমা সেলস কি করছে? ও একটা মেমোরি হিসাবে কাজ করে, যখনই আমার ইনফেকশন আসে ও টুকটুক করে আবার কি করছে? সার্কুলেটিং অ্যান্টিবডি প্রোডাকশন করছে, নিয়ে আবার আমার অ্যান্টিজেন বা প্যাথোজেনটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি হ্যাভিং আ হোয়াট? মেমোরি সেলস। নেগেটিভ ফেজ মে অকার। নেগেটিভ ফেজ মানে ওইটাই, মানে প্রথম যে ল্যাগ পিরিয়ডটা থাকে ওটাকে নেগেটিভ ফেজ বলে। নট অ্যাপ্লিকেবল টু ইমিউনোডেফিসিয়েন্ট পারসনস। এখানে আমার কাকে লাগছে? অ্যাক্টিভ ইমিউনিটিকে, লিম্ফোসাইটসকে লাগছে, তাই তো। এবার মনে করো একটা ক্যান্সার পেশেন্ট বা কর্টিকোস্টেরয়েডস অনেক দিন ধরে রয়েছে, তার কোনো সেলস থাকবে? আছে? লিম্ফোসাইটস তো নেই, তাহলে সে কি করে বি সেলস বা এই সমস্ত তৈরি করতে পারবে? পারবে না। তাহলে যদি ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট হয়, ইমিউনো ডেফিসিট পেশেন্ট হয়, অ্যাক্টিভ ইমিউনিটি ডাজন্ট ওয়ার্ক। তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেবল টু ইমিউনো ডেফিসিয়েন্ট পারসনস। লাস্ট, ইউজ ফর প্রোফাইল্যাক্সিস টু ইনক্রিজ বডি রেজিস্ট্যান্স। আমার বডিকে আরো বেটার করার জন্য আমরা এটাকে তৈরি করছি। ভ্যাকসিনস গুলো নিচ্ছি ছোটবেলায়, বিসিজি ভ্যাকসিন, যাতে আমার ছোটবেলায় টিবি না হয়। অলরেডি আমার বডিতে জিনিসপত্র রয়েছে, আমি আরো সেটাকে প্রোটেকশন দেওয়া করাচ্ছি। অ্যান্ড ইউজ ফর ট্রিটমেন্ট অ্যাকিউট ইনফেকশনস, যেটা বললাম রেবিস, স্ট্যাট কাজ, গল্প শেষ, আর দরকার নেই। তাহলে আমরা যদি এই পার্টগুলো অ্যাক্টিভ ইমিউনিটির সবগুলো মনে রাখতে পারি, তাহলে প্যাসিভ ইমিউনিটিটা চলে আসবে অলরেডি, তাই তো। এই চারটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রায় আসে।